স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন। ইরান ইসরায়েল নিয়ে শ্বাসরুদ্ধকর সময় চলছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির রং পাল্টাচ্ছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে জানা গেল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। এমন ঘোষণা দেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় যুদ্ধবিরতির কথা উল্লেখ করেন তিনি। প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েল যদি তাদের অবৈধ হামলা বন্ধ করে তবেই যুদ্ধবিরতিতে যাবে তার দেশ। যদিও প্রতিপক্ষ নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিএনএনের খবরে যতটুকু জানা গেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত এই যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেই তেহরানের বিভিন্ন স্থানে মঙ্গলবার ভোরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা হিসেবে তেহরান থেকেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলকে লক্ষ্য করে। এর আগে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে সোমবার রাতে হামলা চালায় ইরান। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর এই পাল্টা ব্যবস্থা নিল তেহরান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শিগগিরই ফিরবেন বলে জানিয়েছেন দলটির নেতারা। আলোচনা চলছে দেশে ফিরলে কোথায় বাস করবেন তিনি। জানা যায়, তারেক রহমান রাজধানীর গুলশানের একটি বাড়িতে উঠতে পারেন। এজন্য প্রয়োজনীয় সংস্কারের পর বাড়িটি পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। রাজধানীর গুলশানের বাড়ি নম্বর 196। বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ ছিল বাড়িটি। এটি তার দখলে থাকলেও নামজারি ছিল না। অন্তর্বর্তী সরকার গত 4 জুন বাড়িটির নামজারির কাগজ বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেয়। তাই ধারণা করা হচ্ছে 17 বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে উঠবেন এই বাড়িটিতে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে বেশ উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। আমরা সারা জীবন দেখেছি যে তারেক রহমান একটা আইডল। তারেক রহমান তারুণ্য নির্ভর যে রাজনীতি বা আগামীর যে ভবিষ্যৎ, অবশ্যই সেটা তারেক রহমানের মাধ্যমে চাই এবং আমাদের উৎফুল্ল আমরা বলেই শেষ করতে পারবো না। 5 আগস্টের গণ অভ্যুত্থান, তার পরবর্তীতে দেশনায়ক জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেটা জাতীয়তাবাদী শক্তির সকল পর্যায়ের নেতৃবৃন্দের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা বিশ্বাস করি যে তার সরাসরি উপস্থিতি আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও সংগ্রামী, সুসংগঠিত এবং আদর্শিক ও গতিশীল করে তুলবে। বিএনপির শীর্ষ নেতার দেশে ফেরা নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের ফেরার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে ওনার আসতে। তো এটা প্রস্তুতিরও ব্যাপার আছে এখানে। তো সেই কাজটি চলছে। নেতাকর্মীরা তো ওনার সাথে এত বছর একসাথে কাজ করেছেন। উনি প্রতিটি মুহূর্তে নেতাকর্মীর সাথে ছিলেন। তারা নতুনভাবে প্রস্তুতির কিছু নাই, কিন্তু উনি আসার যে আনন্দ, সেটা তো অবশ্যই, সেটার অপেক্ষা সবাই আছে। নির্বাচনের আগে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের রাজনীতি করতে হলে নিজেদের চিন্তা ভাবনা নিয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে। এখন যদি কোনো দল গোষ্ঠী একটি দলকে কোণঠাসার রাজনীতি করে, সেটা তাদের সমস্যা। আসলে এটা তো বিএনপি কোনো সমস্যা না, এটা তো কোনো রাজনীতি হতে পারে না। সকলের মতামত, আদর্শ, ভাবনা, চিন্তা আছে, সেদিকে তাদের কাজ করা উচিত। গণতন্ত্রে বিশ্বাস করলে সকলের নিজের যে চিন্তা, ভাবনা, দর্শন, সেটা নিয়ে জনগণের কাছে যাওয়ার কথা। অন্য কাউকে ঠেকানো কোনো রাজনীতি হতে পারে না। বিএনপির নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান নিজেও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের তফসিল বা দিনক্ষণ ঠিক হলেই তিনি দেশে ফিরবেন। তো উনিও প্রস্তুতি নিচ্ছেন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নওগাঁয় পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে অন্তত 2 থেকে 4 টাকা, আর খুচরা বেড়েছে 5 থেকে 6 টাকা। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে চালে। উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ, এই জেলার চাল রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চাহিদার বড় অংশ পূরণ করে। তাই এখানে দাম বাড়লে প্রভাব পড়ে অন্যত্র। পাইকারি বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম 2 থেকে 4 টাকা বেড়েছে। জিরাশাইল প্রতি কেজি এখন 68 থেকে 70 টাকা, শুভলতা 60 থেকে 62 টাকা।
কাটারি ৭০ থেকে ৭২ টাকা, BR-২৮ বেড়ে হয়েছে ৬২ থেকে ৬৪ টাকা, স্বর্ণা চাল ২ টাকা বেড়ে হয়েছে ৫৫ থেকে ৫৬ টাকা। ব্যবসায়ীরা জানান, ইরি ও বোরো মৌসুম শেষ হওয়ায় হাটে ধানের আমদানি কম, বেশি দামে ধান কেনার প্রভাব পড়েছে চালের বাজারে। 12.5-13 দেখলাম জিরার ধান, সেটা এখন 1700 পার হয়ে গেছে। তারপরে লতার ধান 1100, সে ধান এখন 1420-30। ব্যবধান প্রায় 150 থেকে 200 টাকা ধানের দাম বৃদ্ধি। প্রতিটা ধানের দাম বৃদ্ধির কারণে কিন্তু আজকে চালের দাম বৃদ্ধি। হঠাৎ চালের দাম বাড়ায় বেকায়দায় পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। চালের বাজার 3 থেকে 4 টাকা বাড়ছে। আমরা গরিব দিকে মানুষ, আমরা কি করবো? এমনিতে দিন মজুরি মাইনে কম পাই। এই সমস্যা চলতে থাকলে তো আমরা চলতে পারবো না, সংসার আমাদের অচল আছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী নওগাঁয় এবছর বোরো মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৮,৭২,৫৩০ টন, অর্জন হয়েছে ৮,৭১,৮৬৫ টন। দীপ্ত, বার্তা কক্ষ। রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। এতে করে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া তথ্য মতে এ সময় ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। বর্জ্য শোধনাগারের অভাব দেশের সম্ভাবনাময় চামড়া খাতের রপ্তানি বাড়ানোর পথে বড় বাধা বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। এ শিল্পে উন্নয়নে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছে সিপিডি। আর কাঁচা চামড়ার সংগ্রহ কাজে গতি আনতে আর্থিক প্রণোদনা দেওয়ার কথা ভাবছে সরকার। সোমবার কাঁচা চামড়া সংক্রান্ত সিপিডির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। প্রতিবার দেশে কোরবানির ঈদে মোট চাহিদার 40 থেকে 50% চামড়া সংগ্রহ করা হয়। দাম বেঁধে দেওয়া হলেও এবার ঈদে সরকার নির্ধারিত দরে বিক্রি হয়নি কোরবানির পশুর চামড়া। বিপুল সম্ভাবনা থাকার পরও চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি $1 বিলিয়ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ চামড়া সরবরাহ চেইন কাঁচা চামড়ার মান ও মূল্য নিশ্চিতকরণ বিষয়ক প্রতিবেদনে। ভালো ফলাফল আমরা পাবো। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই গবেষণা প্রতিবেদন তৈরি করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 50% হলো যাতে আমাদের লোকাল চামড়া ম্যানুফ্যাকচারদের থেকে নেন, সাপ্লাই চেইনে যাতে আরো বেশি ভাইব্রেন্ট হয়, তাহলে কিন্তু আমাদের চামড়ার মূল্যটার একটা পজিটিভ ইমপ্যাক্ট আসবে। সোমবার এ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্যানারি মালিকরা জানান, সাভারের বিসিক চামড়া নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ইটিপি শতভাগ কার্যকর হলে এখনকার চেয়ে ভালো দামে চামড়া কেনা সম্ভব। 500 কোটি টাকা আমি যদি সিটিপি এবং সলিড ওয়েস্টের জন্য আমি খরচ করতে পারি, এখানে একটা বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমি 5 বছরের ভিতরে কিন্তু 50 থেকে 60,000 কোটি টাকা আমরা কিন্তু রপ্তানি করতে পারবো। চামড়ার দর নিশ্চিতে এ খাতে দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন সিপিডির গবেষকরা। দেশের চামড়া ফেলে দিয়ে রপ্তানি বাড়াতে বিদেশ থেকে চামড়া আমদানির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। কোরবানি বাড়বে, মানুষের আয় বাড়বে, বাংলাদেশের কোরবানির সংখ্যা বাড়বে, তাহলে কি আরো আমরা ফেলে দিব এই চামড়া আগামীতে? তা যাতে না হয়, সুতরাং আমাদেরকে বিকল্প চামড়ার পণ্যের বাজারটি তৈরির কাজটি করতে হবে, আমাদের ওই জায়গাগুলোতে বিনিয়োগে যেতে হবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব জানান, কাঁচা চামড়া সংগ্রহ কাজে গতি আনতে আর্থিক প্রণোদনা দেওয়ার কথা ভাবা হচ্ছে। ফিনিশ লেদার সেক্টর, ট্যানার সাইড প্লাস লেদার গুডস, এই দুইটা মিলে আমরা আসলে একটা মাস্টার প্ল্যানের দিকে আগাতে চাই। চামড়া শিল্পের সামগ্রিক উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। খুব ইন্টেন্স স্টাডির দরকার আছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।
প্রথমেই থাকছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম আন্তর্জাতিক ইস্যু নিয়ে। এবার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা, আকাশে থাকতেই সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের। এছাড়াও হরমুজ প্রণালী বন্ধের অনুমোদনের পরদিন ফিরে গেল 5 জাহাজ। ইরানের সঙ্গে সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, এটা একটি বিশেষ প্রতিবেদন দিয়েছে তারা। এছাড়াও আছে সরকার বিবৃতি দিয়ে দায় সারতে পারবে না বিশ্লেষণ। উপদেষ্টারা অনেক কথা বলেছেন, তবে মব দমনে জোরালো, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এছাড়াও আছে মেট্রো রেলের টিকিট কাটার ব্যবস্থা সহজ হচ্ছে। তারপর আছে দৈনিক যুগান্তর। তাদেরও প্রধান শিরোনাম কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা, কাতারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি সৌদির। ইসরায়েলে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি। লড়াইয়ের শেষ দেখে ছাড়বে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে। এছাড়াও আছে সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে, প্রহসনের নির্বাচন করার অভিযোগ। ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে তা জানার সুযোগ নেই, জানিয়েছেন নুরুল হুদা। আপনি শপথ নিয়ে কথা বলতে পারেন না। আদালত রাতে ব্যালট বাক্স ভরে রাখতে প্রত্যেক ডিসিকে নির্দেশ দেন তিনি। এরপর আছে দৈনিক সমকাল। তাদেরও প্রধান শিরোনাম কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বিজয়ের ঘোষণা নামে ইরানের নতুন অভিযান শুরু। তীব্র হচ্ছে সংঘাত, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্রের আঘাত। তেহরানে ব্যাপক বিক্ষোভ, কারা ফটকে ইসরায়েলের হামলা। শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ডেঙ্গু নিয়ে। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, হিমশিম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের 6 বিমানবন্দরে ইসরায়েলের হামলা, 16 যুদ্ধ বিমান ধ্বংস। এছাড়াও আছে বিদেশিদের নজর এখন নির্বাচনের দিকে। লন্ডন বৈঠকের পর নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ খবর বেড়েছে বিভিন্ন দেশের। পরিস্থিতি জানতে বুঝতে পাঠানো হচ্ছে ঢাকায় কাজ করে যাওয়া বিদেশিদের। এছাড়াও আছে বিবিসির বিশ্লেষণ, ট্রাম্পই হয়তো ইরানি পরমাণু বোমার সম্ভাবনা বাড়ালেন। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব ইরানের, কাতার ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হামলা। এছাড়াও একটি শিরোনাম অর্থনীতিতে আবারও ভয় ধরাচ্ছে যুদ্ধ। রাজস্ব খাতে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষণা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। শেষ করছি দীপ্ত সংবাদ। পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।